50তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অংশ হতে যে সকল প্রশ্ন এসেছে তার বিশ্লেষণমূলক আজকের এই পর্বে সবাইকে স্বাগত। আজকে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমাদের যে প্রথম প্রশ্ন সেটা একটু দেখে নিব। তো আমরা জানি এই বছর পরীক্ষায় প্রায় 16টি, প্রায় না, যে আমরা স্পেসিফিক যদি বলি 16টি প্রশ্ন হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে 4 বিট বাইনারি সিস্টেম, অর্থাৎ হচ্ছে একটা আমাদেরকে 4 বিট রেজিস্টার যদি বলি, অর্থাৎ কম্পিউটার তার যে কোনো ইনপুট নিয়ে রেজিস্টারে স্টোর করে। তো সেক্ষেত্রে এখানে আমরা তার মেমোরিটাকে বলতেছি 4 বিটের একটা মেমোরি বলা হয়েছে। সেই 4 বিট মেমোরিতে যে জিরোকে রাখতে হবে 2s কমপ্লিমেন্ট গঠনে, অর্থাৎ হচ্ছে 2 এর পরিপূরক গঠনে। যে একটা সংখ্যাকে স্টোর করতে বলছে, সেক্ষেত্রে তার ডেসিমেল মানটা কত হবে। তো সেক্ষেত্রে আমরা জানি হচ্ছে যেটা হচ্ছে 2s কমপ্লিমেন্ট মানে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে ওয়ান্স কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্ট যোগ হচ্ছে 1। তাহলে বাইনারিতে 1 যদি যোগ করি ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে, তখন যেই গঠন পাওয়া যায় তাকে বলা হয় 2s কমপ্লিমেন্ট। তো সেক্ষেত্রে আমরা যদি প্রথমে জিরোকে আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করি, তো সেক্ষেত্রে আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে 4 বিটে রিপ্রেজেন্ট করতে হবে। তো সেক্ষেত্রে জিরোর বাইনারি হচ্ছে 0 0 0 0। এখন আমরা জিরোকে প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করব, তারপর হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলে 2s কমপ্লিমেন্ট পাবো। তো সেক্ষেত্রে জিরো এর ওয়ান্স কমপ্লিমেন্ট যদি বলি, ওয়ান্স কমপ্লিমেন্ট, তাহলে জিরো এর ওয়ান্স কমপ্লিমেন্ট যেটা সেটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে যত জিরো আছে সবগুলো ওয়ান হবে, ওয়ান গুলো সব জিরো হবে। তাহলে যেহেতু আমার সবগুলোই জিরো, তাহলে আমার সবগুলো ওয়ান করে দিব। এরপরে এটার সাথে আমরা যেই কাজটা করব, এটার সাথে বাইনারিতে এক আমরা কি করব, যোগ করব। তো বাইনারিতে এক যদি যোগ করি, এখানে আমি যোগ চিহ্নটা রাখলাম, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে অবশিষ্ট যেহেতু কিছুই থাকতেছে না, তাহলে সেক্ষেত্রে আমরা অবশিষ্টগুলো এখান থেকে 0 0 0, এখন বাইনারি যোগটা করে দিব। তো যোগ করার পর যেই ফলাফল পাবো সেই ফলাফলটাকে আমরা বলবো হচ্ছে এই জিরো এর 2 এর পরিপূরক বা 2s কমপ্লিমেন্ট, 2s কমপ্লিমেন্ট। তো সেক্ষেত্রে আমরা 1 এর সাথে যদি এই যে 1 এর সাথে এই 1 যোগ করি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 1 প্লাস 1, তাহলে সেটা হচ্ছে আমরা হচ্ছে বাইনারি যোগের হিসেবে সেটাতে হচ্ছে 10 10 এর ক্ষেত্রে আমরা তার সাম হচ্ছে 0 আর ক্যারি হচ্ছে 1 রেখে দিলাম। আবারও এখানে হচ্ছে 1, এই 1 এর সাথে 0 যোগ করব, সেক্ষেত্রে আমার হচ্ছে 1। এরপরে আমার পূর্বের যে ক্যারি ছিল 1, সেই ক্যারির সাথে যদি যোগ করি তাও হচ্ছে 10, তাহলে 1 0 0 এবং ক্যারি থাকতেছে আবারও হচ্ছে 1। পুনরায় এখানে আমরা চলে আসি যে 1 এর সাথে 0 যদি যোগ করি 1, আমার পূর্ববর্তী ক্যারি ছিল 1, তার সাথে যোগ করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে 10 বসাচ্ছি, ক্যারি আবারও থাকতেছে 1। এরপরে আমার 1 এর সাথে যদি কি হয়, 0 যোগ করি 1 হয়, পূর্ববর্তী ক্যারি যেহেতু আছে তার সাথে আবার যোগ করব, তাহলে হচ্ছে 10, তাহলে 1 0 0 বসতেছে আর ক্যারি হচ্ছে 1। তো এই ক্ষেত্রে আমাদের 2s কমপ্লিমেন্টের ডেসিমেল মান পড়ছে, তাহলে সেক্ষেত্রে আমার 2s কমপ্লিমেন্ট যে মানটা পাইছি, সেক্ষেত্রে আমরা যখন কাউন্ট করব, তখন সেক্ষেত্রে আমাদের যেহেতু বলছে 4 বিট বাইনারি সিস্টেমে, তাহলে এইটাকে আমরা বলবো আমার যে হাতের সংখ্যা, এই যে 1 1 যোগ করে 10 ক্যারি 1, এটাকে বলবো আমরা এই যে ক্যারি বিট ওভারফ্লো, ক্যারি বিট ওভারফ্লো। তো ক্যারি বিট ওভারফ্লোটা আমরা বাদ দিয়ে দিব, যেহেতু আমার 4 বিট রেজিস্টার নেওয়া, সেক্ষেত্রে অতিরিক্ত 1 বিট সে স্টোর করতে পারে না। তো সেক্ষেত্রে আমার 2s কমপ্লিমেন্টের মান হচ্ছে কিন্তু এই যে 4 বিটের যে ওভারফ্লোটা বাদ দিলে সে হচ্ছে হচ্ছে 0 0 0 0। তো এই যে বাইনারি, তার হচ্ছে যদি আমরা ডেসিমাল নির্ণয় করি, তাহলে এটার ডেসিমাল কিন্তু 0 হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার, অর্থাৎ হচ্ছে 0 হচ্ছে আমার উত্তর। দ্বিতীয় প্রশ্নে চলে আসি। এটা হচ্ছে মোবাইল ফোন অপারেটর কোন লগারিদম ব্যবহার করে আমাদেরকে যে লোকেশন ট্র্যাকিং করে, সেটা হচ্ছে এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার যে একটা এই যে অ্যালগোরিদম আছে, সেটা যেভাবে হয় সেটা হচ্ছে ওই মোবাইল ফোনের পার্শ্ববর্তী 3টি টাওয়ারকে নিয়েই মূলত হচ্ছে তার লোকেশনটা ট্র্যাক করা, অর্থাৎ এই যে মোবাইল ফোনকে তার এই যে দূরবর্তী তার পার্শ্ববর্তী 3টি টাওয়ার, তো সেই 3টি টাওয়ারের আমরা যদি একটা এই যে একটা করে তার যে আমরা জানি যে সেলুলার যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের একটা এই যে তার যে কি আছে পরিধি আছে, সেই পরিধিটাকে যদি আমরা এখান থেকে প্রত্যেকটা টাওয়ার থেকে যদি এখানে যদি আমরা একটা কি করি, একটা সাইকেল ড্র করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে এইখানে যে সাইকেল তার
যে কেন্দ্রে ডিভাইসটা আছে ডিভাইসের লোকেশনটা কিন্তু ট্র্যাকিং করা হয়। যে লোকেশনটা ট্র্যাক করার জন্য মূলত এখানে ট্রায়াঙ্গুলার বলা হচ্ছে একটাই কারণে, সেটা হচ্ছে তার পার্শ্ববর্তী 3টি টাওয়ারের যে মিনিমাম ডিস্টেন্সটা আছে সেই যে ডিস্টেন্সটা নির্ণয় করেই মূলত তাকে ট্র্যাক করা হয় এখানে, যার কারণে এটাকে আমরা নামটাই বলা হচ্ছে ট্রায়াঙ্গুলার, মানে হচ্ছে 3টা টাওয়ারকে এই যে কি করা হয় এখানে 3টা টাওয়ারের যে ডিস্টেন্সটা মেজার করা হয়। তো মেজারিং যে প্রসেসটা আছে সেটা একটু আলাদা আছে। তো এছাড়া আছে আমাদের হচ্ছে শর্টেস্ট পাথ, সেই শর্টেস্ট পাথটা হচ্ছে সেক্ষেত্রে আমরা অন্য ধরনের যে গুগল ম্যাপ ট্যাপ এইখানে ইউজ করা হয় মূলত, সেটা হচ্ছে লোকেশন ট্র্যাকিং এর জন্য না। এআই এর ক্ষেত্রেও বা যে বিভিন্ন ডাটা ক্লাস্টারিং ক্ষেত্রেও অনেক সময় নিয়ারেস্ট নেইবার এই এই যে অ্যালগোরিদম ইউজ করা হয়। এনক্রিপশন হচ্ছে সেটা ডেটা এনক্রিপশন, সেটা মূলত হচ্ছে যখন ডাটা ট্রান্সমিট করা হয় তখন ডাটাকে যাতে এই যে আনঅথরাইজ অ্যাক্সেস করতে না পারে সেজন্য ডাটাকে তার অরিজিনাল ফরম্যাটকে পরিবর্তন করে আলাদা একটা ফরম্যাটে রূপান্তর করা হয় যাতে সেটা সবার বোধগম্য না হয়, ওটাকে আমরা মূলত বলি এনক্রিপশন প্রসেস। তো মূলত আমরা মনে রাখবো মোবাইল ফোন ট্র্যাকিং এর জন্য ট্রায়াঙ্গুলার মানে হচ্ছে 3টি টাওয়ারকে বিবেচনা করে তার মাধ্যমে একটা মেকানিজম আছে যেখান থেকে তার যে ডিস্টেন্সটা মেজার করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব এইচটিটিপি এবং হচ্ছে এর সাথে যে এইচটিটিপিএস যোগ করা হয় কেন। এই প্রশ্নটা পূর্বেও বিভিন্ন ব্যাংকে আসছে এই প্রশ্নটা, প্রিভিয়াস একটা প্রশ্ন বলা যায়। তো এস মিনস আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সিকিউরিটি, অর্থাৎ হচ্ছে এখানে যে দুইটাই হচ্ছে প্রোটোকল, একটা হচ্ছে এইচটিটিপি আর একটা হচ্ছে এইচটিটিপিএস। তো এইচটিটিপি আর এইচটিটিপিএস প্রোটোকলের মধ্যে পার্থক্য হচ্ছে এইচটিটিপিএস হচ্ছে আপডেট আপডেট ভার্সন এইচটিটিপির মূলত, সেটা হচ্ছে এইচটিটিপির ক্ষেত্রে আমরা যখন কোনো ওয়েব সার্ভারের সাথে কমিউনিকেট করি, আমাদের যখন কানেকশন এস্টাবলিশড হয় তখন ওয়েব সার্ভারের সাথে আমরা যে রিকোয়েস্ট এবং রেসপন্স মেসেজগুলো আদান প্রদান হয়, সেক্ষেত্রে আমাদের যে এখান থেকে আমরা ব্রাউজার থেকে যে তথ্যগুলো প্রোভাইড করি প্লেন টেক্সট, সেই নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু প্লেন টেক্সটগুলো সরাসরি সার্ভারের কাছে যায় এবং সার্ভার থেকে ব্রাউজারের কাছে যায়। তো মধ্যবর্তী স্থানে আমাদের যে আমরা যে ম্যান ইন মিডল অ্যাটাক বলতে পারি, তো বিভিন্ন ধরনের যদি কোনো হ্যাকার আমার নেটওয়ার্ককে হ্যাক করতে পারে তাহলে সেক্ষেত্রে নেটওয়ার্ক থেকে আমার ডাটাগুলোকে সে কিন্তু প্যাকেটগুলোকে এখান থেকে হ্যাক করে অরিজিনাল ডাটাটাকে রিট্রাইভ করতে পারে। তো এই কাজটা না করার জন্য পরবর্তীতে এইচটিটিপিএস প্রোটোকলটাকে ডিজাইন করা হয় যাতে পূর্বে যে প্লেন টেক্সট পাঠানো হতো তার পরিবর্তে এখানে হচ্ছে ডেটা এনক্রিপ্ট করে পাঠানো হয়, অর্থাৎ আমার এখানে যে ইউজার নেম বা পাসওয়ার্ড তাকে এমন একটা এনক্রিপশন অ্যালগোরিদম অ্যাপ্লাই করা হয় যাতে করে এর অরিজিনাল যে অর্থ সেটা কেউ বা মধ্যবর্তী যে নেটওয়ার্ক কেউ যদি কোনো কারণে অ্যাক্সেস করতে পারে এই ডাটার অর্থ কেউ বুঝতে পারবে না। দেখেন পাসওয়ার্ড এবং হচ্ছে ইউজার নেমটাকে এমন একটা ফরম্যাটে এনক্রিপ্ট করা হয়েছে যাতে করে কেউ এটা অর্থ বুঝতে না পারে। তো এই জন্য যে সিকিউরিটি মূলত এইচটিটিপি থেকে এইচটিটিপিএস এর অনেক বেশি, আমরা সেই জন্য এটাকে আমরা মোর সিকিউর বলতে পারি এইচটিটিপি এর তুলনায়। তো আমরা অনেক সময় দেখি হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে দেখি যে এন্ড টু এন্ড এনক্রিপশন কথাটা থাকে, তো মূলত ওই যে এই এনক্রিপশনটা এখানে আছে, অর্থাৎ যখন একটা ওয়েব ক্লায়েন্ট সার্ভারের সাথে কমিউনিকেট করবে তখন তার সাথে সার্ভারের যে কমিউনিকেশন যে তথ্যগুলো আদান প্রদান হবে সেগুলো এমন একটা ফরম্যাটে পরিবর্তন করা হয়, এনক্রিপশন করা হয় যাতে নেটওয়ার্কের মধ্যবর্তী কেউ বুঝতে না পারে। ডেটাবেস, ডেটাবেস হচ্ছে আমরা যে ডেটাগুলোকে সংরক্ষণ করি, বিভিন্ন ধরনের ডেটা থাকে বিভিন্ন সফটওয়্যারে বা ওয়েবসাইটে, বিভিন্ন ধরনের ডাটা থাকে, সেই ডাটাগুলাকে এই যে আমরা কি করতে পারি এই যে সুসংগঠিতভাবে, অর্থাৎ আমরা সংরক্ষণ করার একটা ব্যবস্থাই হচ্ছে ডেটাবেস। তো এই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করি, যেমন হচ্ছে মাইক্রোসফট এই যে এমএস অ্যাক্সেস, এটা একটা ডেটাবেস। তারপর হচ্ছে ওরাকেল, তারপর হচ্ছে মাইস্কুয়েল ডেটাবেস আছে, তারপর হচ্ছে স্কুয়েল সার্ভার ডেটাবেস আছে। তো এই ধরনের অনেকগুলো লেটেস্ট ডেটাবেস আছে যাতে মূলত ডাটা স্টোর করা হয়। তো এটা কোনো হার্ডওয়্যার নয়, তারপর তথ্য রাখার প্রোগ্রামও নয়, এটা হচ্ছে তথ্যকে সুন্দরভাবে সুসংগঠিতভাবে সাজিয়ে রাখা যাতে করে পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের কোয়েরি অ্যানালাইসিস করে আমাদের কন্ডিশনাল যে তথ্যগুলা বের করে বা ফিল্টার করে নিয়ে আসতে পারি। তো ডেটাবেস হচ্ছে তথ্য সমূহের সুসংগঠিত একটা রূপ বা সুসংগঠিত রূপে তথ্যগুলাকে স্টোরেজ বা ম্যানেজ ম্যানেজ করার একটা ব্যবস্থা বলতে পারি। ক্লাউডের যে পরিষেবা,
ক্লাউডে যে পরিষেবাগুলো প্রদান করে তার মধ্যে আমরা হচ্ছে ক্লাউড সম্পর্কে আমরা সবাই জানি। সেটা হচ্ছে ক্লাউড তার মূল সেবা, তিন ধরনের সেবা দিয়ে থাকে মূলত: ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, এরপর হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, এরপর হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। তো এই যে প্রধান তিন সেবাগুলা, তো এর ক্ষেত্রে আমরা এখানে এই যে সে আমাদেরকে যে স্টোরেজ, যে শুধুমাত্র স্টোরেজ প্রদান করতেছে তাও না, যে ভার্চুয়াল কম্পিউটিং রিসোর্স সেটাও দিচ্ছে, তা স্টোরেজও দিচ্ছে ভার্চুয়ালি, মানে সবকিছুই মূলত সে আমাদেরকে প্রোভাইড করতেছে এখানে। তো সেক্ষেত্রে উপরে সবগুলো হচ্ছে আমাদের এখানে হবে। তাহলে শুধু এখানে হচ্ছে আমরা যে ভার্চুয়ালি আমরা স্টোরেজও পাচ্ছি, বিভিন্নভাবে আমরা ক্লাউড এই যে সেবাগুলো কি করে থাকি, ব্যবহার করে থাকি। তো সেক্ষেত্রে এখানে আমাদের প্রত্যেকটি অপশনই কিন্তু ক্লাউডের বৈশিষ্ট্যের সাথে সঙ্গতিপূর্ণ, সেক্ষেত্রে বলতে পারি সবগুলাই। এই প্রশ্নটা একটু কনফিউজিং যে কারণে, সেটা হচ্ছে ওএক্স টা দেওয়ার কারণে। তো ওএক্স মানে হচ্ছে মেমোরির ক্ষেত্রে, মূলত মেমোরি অ্যাড্রেসিং করার ক্ষেত্রেও সেক্ষেত্রে এই ওএক্স দ্বারা একটা হেক্সাডেসিমাল সংখ্যা নির্দেশ করা হয়। তো এক্ষেত্রে আমরা যদি বলি প্রোগ্রামিং এর ক্ষেত্রে, আমরা জানি আইডেন্টিফায়ার সেটা হচ্ছে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে এই যে আইডেন্টিফায়ারের ক্ষেত্রে আমরা বলি, সেটাকে আমরা বলি এই যে চলক এবং হচ্ছে ধ্রুবকের কথা বলি। তো ধ্রুবকের মধ্যে অনেক ধরনের ধ্রুবক আছে: ইন্টিজার কনস্ট্যান্ট, অক্টাল কনস্ট্যান্ট, হেক্সাডেসিমাল কনস্ট্যান্ট, ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার কনস্ট্যান্ট, অনেক ধরনের। তো সেক্ষেত্রে অক্টাল ধ্রুবক এবং হচ্ছে হেক্সাডেসিমাল ধ্রুবকের ক্ষেত্রে যদি উদাহরণে যাই, সেক্ষেত্রে আপনারা এটা দেখতে পারেন, অথবা সরাসরি মনেও রাখতে পারেন যে ওএক্স দ্বারা হেক্সাডেসিমাল সংখ্যা নির্দেশ করা হয়। তো হেক্সাডেসিমাল 1 2 3 4 এই যে বাইনারি রূপ বলছে, তো আমরা জানি হেক্সা থেকে যখন আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করি তখন হেক্সাডেসিমাল প্রত্যেকটা অঙ্ককে 4 বিট বাইনারিতে রিপ্রেজেন্ট করা হয়। অর্থাৎ হেক্সাডেসিমাল মিন্স 4 বিট বাইনারি রিপ্রেজেন্টেশন, অর্থাৎ প্রত্যেকটি বাইনারি হেক্সাডেসিমাল সংখ্যাকে 4টি বাইনারি বিটের মাধ্যমে প্রকাশ করতে হয়। তাহলে ওএক্স যেহেতু আমরা বুঝছি হেক্সাডেসিমাল, তাহলে 1 2 3 4, তাহলে 1 এর বাইনারি, 2 এর বাইনারি, 3 এবং হচ্ছে 4 এর বাইনারি সেটা হবে 4 বিটে। তাহলে 1 ইকুয়াল আমরা জানি বাইনারিতে 1, তারপর 2 হচ্ছে 1 0, 3 হচ্ছে 1 1, আর 4 ইকুয়াল হচ্ছে 1 0 0। তো সেক্ষেত্রে যদি আমি এগুলাকে 4 বিটে রিপ্রেজেন্ট করতে হবে বলা হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমি যদি এটাকে 4 বিট রিপ্রেজেন্ট করি যাতে মানের কোনো পরিবর্তন না হয়, সেক্ষেত্রে হচ্ছে 0 0 0 1 0 0 1 0, 4 বিটের জন্য 0 0 1 1, এরপর হচ্ছে 0 1 0 0। তাহলে আমরা এখানে যদি তার ভ্যালুগুলো বসাই, তাহলে 0 0 0 1 0 0 1 0 0 0 1 1 0 1 0 0। তাহলে সেক্ষেত্রে এই যে সিরিজটা, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা যে এই যে এটা, এরপরে হচ্ছে এই যে এটা 2 এর ভ্যালু, এরপর হচ্ছে 3 এর ভ্যালু এবং হচ্ছে 4 এর ভ্যালু, অর্থাৎ 1 2 3 4। আর এটা হচ্ছে হেক্সাডেসিমাল মান চলে আসলো এখানে। আচ্ছা, ই কমার্স প্ল্যাটফর্ম মূলত হচ্ছে আমরা যদি বলি অনলাইনে ব্যবসা বাণিজ্য যে পরিচালনা করার ক্ষেত্রে, তো বর্তমানে আমরা দেখি ফেসবুকে মার্কেট প্লেসে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন, প্রোডাক্ট প্রমোশন করা হয়। একইভাবে ইউটিউবেও প্রোডাক্ট প্রমোশন করা হয়, অ্যাড এর মাধ্যমেও করা হয়, বাই সেল করা হয়। তো যার কারণে অ্যামাজনের পাশাপাশি ইউটিউব এবং ফেসবুক দুটাকেও ই কমার্স প্ল্যাটফর্ম হিসেবে কল্পনা করা যায় বা বলা যায় প্ল্যাটফর্ম। সেই জন্য আমাদের এই তিনটাই হচ্ছে অপশন যে তিনটা ছিল, তিনটি আমরা ই কমার্স প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করতে পারি। ওসিআর অপটিক্যাল ক্যারেক্টার রিডার, আমরা জানি ওসিআর অপটিক্যাল ক্যারেক্টার রিডার। তো সেক্ষেত্রে সে কি করে, সে হচ্ছে মূলত ইমেজ এবং হচ্ছে কোনো স্ক্যান ফাইল বা পিডিএফ থেকে সে ওসিআর যে কাজটা করে টেক্সটকে কনভার্ট করে। তো সেক্ষেত্রে আমার অডিও টেক্সট, আমরা ভিডিও টেক্সট, বাইনারি ডেসিমাল বাদে যেহেতু আমাদের একটাই অপশন আছে ইমেজ টু টেক্সট, এটাকে আমরা সঠিক উত্তর হিসেবে নিচ্ছি। তাহলে ওসিআর হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিডার, যার মাধ্যমে ইমেজ ওর কোনো স্ক্যান করা ফাইল থেকে আমরা টেক্সট জেনারেট করতে পারি। পারফরমেন্স, পিসির পারফরমেন্স যদি আমরা বাড়াতে চাই, তো সেক্ষেত্রে বলছে অ্যাসাম্পটোটিক্যাল ফাস্টার অ্যালগোরিদম তৈরি করা, তো পিসি কনফিগারেশন উন্নত করা, তো এখানে আইও ডিভাইস লাগানো। আচ্ছা, তো এই যে তাহলে এইখানে আমার বলা হচ্ছে আমরা যদি পিসির পারফরমেন্স
বাড়াতে চাই, তো সেক্ষেত্রে পারফরমেন্স কিভাবে বাড়ানো যায়। তো এখানে পারফরমেন্স বাড়ানোর ক্ষেত্রে আমার সবচেয়ে ফার্স্টার যে প্রায়োরিটি হচ্ছে আমাদের অ্যালগোরিদমকে ফাস্ট করা। যেমন আমরা যখন উইন্ডোজে দেখা যাচ্ছে ডাটাকে সর্ট করি, যেমন সর্ট বাই নেম, সর্ট বাই ডেট, বিভিন্নভাবে ডাটাকে সর্ট বা সাজিয়ে রাখি। তো এই যে সর্টিং অ্যালগোরিদম গুলো ইউজ করা হয় বিভিন্ন ধরনের, ধরেন কুইক সর্ট বা বাবল সর্ট, অনেক ধরনের সর্টিং অ্যালগোরিদম আছে। তো মূলত কাজ হচ্ছে আমরা যদি সর্টিং অ্যালগোরিদম গুলাকে বা যে কতগুলো যে আমাদের যে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট ইউজ করা হয় প্রোগ্রামেটিক্যালি, তো সেক্ষেত্রে আমরা সিস্টেমের পারফরমেন্স যদি অ্যালগোরিদমের মাধ্যমে বাড়াই, অর্থাৎ একটা সর্টিং অ্যালগোরিদম যেভাবে কাজ করে তাকে যদি আরেকটু ডেভেলপ করে তার যদি টাইম কমপ্লেক্সিটিটা কমানো যায়, অর্থাৎ যে আরো কম সময়ে সমস্যাটা সমাধান করা যায়, তখন সেক্ষেত্রে আমার ওই যেহেতু টাইম কমে যাচ্ছে সিস্টেমের পারফরমেন্সটা কিন্তু বেড়ে যাচ্ছে এখানে। তো এক্ষেত্রে আমাদের হচ্ছে মানে প্রধান একদম ফার্স্ট যে কার্যকারিতা সবচেয়ে বেশি যেটাকে বলি সেটা হচ্ছে অ্যালগোরিদমটাকে আপডেট করা। এরপর হচ্ছে তার ডাটা স্ট্রাকচার, যেমন হচ্ছে তার ডাটাগুলো বিভিন্ন অ্যারেতে থাকে, যদিও এগুলো হচ্ছে টেকনিক্যাল একটু কথাবার্তা। তো তারপরও যেহেতু প্রশ্ন আসছে আমাদের আলোচনা করতে হবে। তো অ্যালগোরিদম ফাস্ট করা মানে সিস্টেমের মধ্যে যেই প্রোগ্রামগুলো চলতেছে সেই প্রোগ্রামগুলোকে এমনভাবে আপডেট করা যাতে করে তার পারফরমেন্স, অর্থাৎ আমাকে মনে করে একটা ক্যালকুলেটর যোগ করে দিচ্ছি যে সময়ে, আমি যদি তার ভিতরে যদি যে আমাদের যে প্রোগ্রামেটিক্যাল কোনো চেঞ্জ করতে পারি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আরো ফাস্ট দ্রুত সময়ে এসে আমাকে ক্যালকুলেশন করে দিতে পারবে। সেক্ষেত্রে আমার কিন্তু প্রোগ্রামটাই স্মুথলি চলতেছে বা প্রোগ্রামের পারফরমেন্সটাই বাড়াচ্ছি। আর এক্ষেত্রে আমরা যন্ত্রের কনফিগারেশন কোনো কিছু কিন্তু চেঞ্জ করা হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা যে ফার্স্ট যে প্রায়োরিটি অ্যালগোরিদম চেঞ্জ করলে কার্যকারিতা বেশি হবে। এরপর হচ্ছে ডেটা স্ট্রাকচার, এরপর হচ্ছে ক্যাশিং। তো ক্যাশ মেমোরি সম্পর্কে সবাই জানেন, আমাদের যখন যে র্যাম থাকে এবং এর মাঝখানে থাকে ক্যাশ, এরপরে থাকে হচ্ছে সিপিইউ, এরপর হচ্ছে এইচডিডি বা হার্ড ডিস্ক ড্রাইভ, সেটা হচ্ছে মেমোরি যে আছে কম্পিউটার মেমোরির অংশে। তো এক্ষেত্রে আমাদের সিপিইউ কিন্তু কোনো প্রোগ্রাম যখন চালায় তখন কিন্তু সে র্যাম থেকে ক্যাশ হয়ে এই প্রোগ্রামটা সিপিইউর কাছে যখন আসে তখন সে এই ক্যাশের কাছে একটা কপি রেখে দেয়। তাহলে একটা ইউজড প্রোগ্রামের কপি যদি ক্যাশের কাছে থাকে, পরবর্তীতে সিপিইউ অথবা প্রসেসর এই প্রোগ্রামটা যদি চালাতে চায়, তখন সে প্রথমে সার্চ করে ক্যাশের কাছে, যদি ক্যাশের কাছে তার কপি থাকে সরাসরি এখান থেকে ইউজ করতেছে, তার র্যামের কাছে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। তো সেক্ষেত্রে কিন্তু তার টাইমটা অনেকটা কম লাগে, তার মানে সিস্টেম পারফরমেন্স বাড়তেছে। তাহলে ক্যাশের কারণ আমরা যদি ক্যাশ সাইজ একটু বাড়াতে চাই পারি, তাহলে বেশি বেশি প্রোগ্রামের কপি সে ক্যাশ ধরে রাখতে পারে, তাহলে পরবর্তীতে সিপিইউ র্যাম বা এসডি তে না গিয়ে আমার ক্যাশ থেকে কিন্তু ডেটা নিয়ে সে কি করতে পারে, তার পারপাস সলভ করতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কার্যকারিতা অনেক বেশি বেড়ে যায়। তো সেক্ষেত্রে এখানে ক্যাশিং বলা হচ্ছে। প্যারালেল প্রসেসিং, ধরেন আপনি হচ্ছে কোর প্রসেসর আপনার আছে দুটি প্রসেসর, আপনি যদি 4 প্রসেসরের যা যদি কোরটা বাড়ান সিপিইউর যে কোর i7 i5 আমরা যেগুলোকে বলি, তো কোর যত বাড়বে তখন কিন্তু আমার সিস্টেমে প্রসেসরের সংখ্যা বাড়তেছে, তার মানে আমার একই সাথে যেখানে দুটি প্রসেসর কাজ করতো, তো সেক্ষেত্রে একই সাথে দেখা যাচ্ছে আরো অনেকগুলো যদি প্রসেসর বাড়ানো যায়, কোর বাড়ানো যায়, তখন আমার অনেকগুলা কাজ, আগে যেই কাজ 5টা কাজ করতো দুটি প্রসেসর, এখন ওই 5টি কাজ করতেছে 5টি প্রসেসর বা 3টি প্রসেসর। তো সেক্ষেত্রে কোর যদি বাড়ে তাহলে আমার প্যারালেলি অনেকগুলো প্রসেসর অনেকগুলো আমাদের টাস্ক সলভ করতে পারে। তো সেক্ষেত্রে আমার সিস্টেম কিন্তু পারফরমেন্স বেড়ে যাচ্ছে। এরপর লাস্ট যেটা সেটা হচ্ছে হার্ডওয়্যার আপডেট করা, অর্থাৎ যে র্যাম বাড়ানো বা এই যে ইনপুট আউটপুট ডিভাইসগুলো উন্নত লাগানো, অথবা যে সার্কিট বা প্রসেসরের এই যে ক্যাপাসিটি বাড়ানো, এটা হচ্ছে লোয়েস্ট প্রায়োরিটি বলা হয়। তো ফার্স্টার যে প্রায়োরিটি সেটা হচ্ছে অ্যালগোরিদম, অর্থাৎ আমার অপারেটিং সিস্টেমে যে সকল প্রোগ্রামেটিক্যাল অ্যালগোরিদম ইউজ করা হয়েছে, যদি সেই অ্যালগোরিদমগুলোকে আমরা এই যে আপডেট করতে পারি তাহলে সিস্টেমের পারফরমেন্স বাড়ে। আর এইটার পরবর্তী যদি কোনো কিছু থাকে তাহলে ডাটা স্ট্রাকচার, তার পরবর্তী ডাটা স্ট্রাকচার মানে ডাটার গঠন, আমার একটা ডাটাকে অ্যারে বা লিঙ্ক লিস্ট এ ধরনের কিছু ডাটা স্ট্রাকচার আছে। তো এক্ষেত্রে আমরা যেভাবে সংরক্ষণ করতেছি সেটাকে যদি ডিফারেন্ট কোনো ওয়েতে সংরক্ষণ করা যায় যাতে করে আমরা টাইম কমপ্লেক্সিটিটা কমে যায়,
তো সেক্ষেত্রে আমাদের পারফরমেন্সটা কিন্তু বাড়বে। এরপরে ক্যাশিং এর কথা বললাম। তো লাস্টের দিকে কিন্তু হার্ডওয়্যারের যেটা হচ্ছে আমাদের ওই যে পিসির কনফিগারেশন উন্নত করা, সেটা হচ্ছে লাস্ট অপশনের ক্ষেত্রে। তো ফার্স্ট প্রায়োরিটি যেটাকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে অ্যালগোরিদমটাকে ফাস্টার করা, মূলত যে ইউজড অ্যালগোরিদম গুলাকে একটু আপডেট করা। আচ্ছা, আর টিসিপি ও এসআই মডেলের কোন লেয়ারের প্রোটোকল? তো আমরা জানি ওএসআই এর যে মডেল আছে তাকে 7টা লেয়ার আছে। তো 7 লেয়ারের মধ্যে আমরা প্রত্যেকটা লেয়ারে যদি বলি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল আমরা জানি যেগুলো, সেগুলো যদি বলি, ডিএনএস নাম শুনছি, ডিএসসিপি নাম শুনছি, এসটিটিপিএস নাম শুনছি, তারপর হচ্ছে আমরা পপ থ্রি নাম শুনছি ইমেল রিসিভের ক্ষেত্রে, এসএমটিপি ইমেল সেন্ডের ক্ষেত্রে, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল। এবার প্রেজেন্টেশন লেয়ারে আমার হচ্ছে আস্কি আছে, তারপর যে জ্যাপিইজি এগুলো হচ্ছে আছে, সেশন লেয়ারেরও প্রোটোকল আছে। তো ট্রান্সপোর্ট লেয়ারের দুটি প্রোটোকল মনে রাখবো, সেটা হচ্ছে টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আর একটা হচ্ছে ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। তো এই দুইটার মধ্যে পার্থক্য আছে, যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোটোকল, টিসিপি আইপি নিয়ে অনেক প্রশ্ন আসছে। তো টিসিপি সেটাকে আমরা বলি যেটাকে যে কানেকশন ওরিয়েন্টেড, ইউডিপি হচ্ছে কানেকশন লেস। তো সেক্ষেত্রে কোনটি বেশি কানেকশন ওরিয়েন্টেড, মানে হচ্ছে টিসিপি কানেকশনের ক্ষেত্রে সে কিন্তু ফিডব্যাক দেয় যে ওকে আছে সবকিছু। তো সেক্ষেত্রে আমরা যখন কোন একটা সার্ভারকে রিকোয়েস্ট পাঠাই সে কিন্তু রেসপন্স পাঠাবে, যে অ্যাকনলেজমেন্ট সিগন্যাল পাঠায়, ইউটিপিতে কিন্তু পাঠায় না ইউডিপিতে। তো আমরা যদি বলি, আমরা যখন কোনো সিস্টেমে যখন কোনো একটা তথ্য পাঠাচ্ছে সে কিন্তু অ্যাকনলেজমেন্ট বা ফিডব্যাক দেয়, ইউডিপিতে কিন্তু ফিডব্যাক নেয়। তো উদাহরণ বলতে পারি, আমরা যখন কোনো একটা মেল সেন্ড করি তখন আমাদেরকে কিন্তু একটা দেয় যে মেল সেন্ড হয়েছে আর কি। আর যখন লাইভ স্ট্রিমিং করি, লাইভ স্ট্রিমে দেখা যায় যে অনেক কিছু বাদ করে যাওয়া, তো অনেক সময় অনেক লাইভ অংশ আমাদের লাইভ সেশন থেকে বাদ করে যায় বা কেটে যায়, তখন সেটা কিন্তু আর ফিডব্যাকে কিন্তু এখানে দেয় না যে এটা বাদ করছে, আবার রিজেনারেট করার কোনো সুযোগ থাকে না। তো সেক্ষেত্রে লাইভ স্ট্রিমে আমরা কিন্তু ইউডিপি প্রোটোকলটা ব্যবহার হয়ে থাকে মূলত। তো টিসিপি আর হচ্ছে ইউডিপি দুইটা প্রোটোকল মূলত ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করে। তো সেক্ষেত্রে আমরা এটা ট্রান্সপোর্ট লেয়ার। তো নেটওয়ার্ক লেয়ারে যে আমাদের আইপি গুলা, সেটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে। আর একটা যেটা আছে ডাটা লিঙ্ক লেয়ারে আছে, সেটা হচ্ছে ম্যাক, আমাদের যে ম্যাক অ্যাড্রেস যদি বলি ম্যাক আছে। আর ব্লুটুথ ওয়াইফাই তারপরে ইথারনেট কেবল যদি বলি, সেটা হচ্ছে ফিজিক্যাল লেয়ারের অংশ মূলত। তো এই ক্ষেত্রে আমাদের প্রশ্ন ছিল যে ট্রান্সপোর্ট লেয়ারে কোন প্রোটোকল গুলো কাজ করে। তো সেক্ষেত্রে আমাদের টিসিপি ছিল, তো ইউডিপি থাকলেও আমরা এটা ট্রান্সপোর্ট লেয়ারই বলতাম। তো আশা করি অন্যান্য প্রোটোকল যদি দেখে রাখা যায় তাহলে পরবর্তীতে হয়তো এই লেয়ার থেকে যদি কোনো প্রোটোকল আসে তাহলে সেটা আমরা আনসার করতে পারবো। ভয়ঙ্কর সাইবার হুমকি কোনটি? তো এক্ষেত্রে হচ্ছে ফিশিং। ফিশিং হচ্ছে কি, একটা হচ্ছে আমরা যদি প্রথমে সাইবার অ্যাটাক গুলাকে বলি তাহলে সেক্ষেত্রে আমার দুই ধরনের অ্যাটাক, একটা হচ্ছে সিস্টেম বেস অ্যাটাক আর একটা হচ্ছে ওয়েব বেস অ্যাটাক। সিস্টেম বেস অ্যাটাক গুলো কি কি, ম্যালওয়্যার, ম্যালওয়্যার মানে হচ্ছে কি ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান। আর যেটা হচ্ছে ওয়েব বেস অ্যাটাক, তার মধ্যে যেটা আলো উল্লেখযোগ্য সেটা হচ্ছে ফিশিং আছে, র্যানসমওয়্যার আছে। তো ফিশিং হচ্ছে মূলত একটা ফেক ওয়েবসাইট, একদম অরিজিনাল ওয়েবসাইটের মতো আমাদের কাছে রিপ্রেজেন্ট করা হয়, যেখানে আমরা অরিজিনাল ওয়েবসাইট মনে করে তথ্য দিই, পরবর্তীতে সেই তথ্যগুলা এই যে হ্যাকারের কাছে চলে যায় আর কি। তো এটা হচ্ছে একটা ফেক জিনিসকে এই যে আমাদের কাছে অরিজিনাল ভাবে উপস্থাপন করে আমাদের কাছ থেকে তথ্য নিয়ে পরবর্তীতে বিভিন্ন ধরনের খারাপ কাজ করা হয় আর কি। এটা হচ্ছে ফিশিং। স্প্যাম ইমেল মানে হচ্ছে আহ ইমেল, এটা হচ্ছে অনেকগুলো স্পাম মেল পাঠায় দেয় আমাদের কাছে, এটাও একরকম হচ্ছে হ্যাকিং বলা যায়। তো আইডেন্টিটি থ্রেফট যেটা আছে সেটা হচ্ছে একজনের আইডেন্টিটি কেউ যদি নিয়ে সে এটার জন্য ক্ষতি সাধন, কেউ আমার ফেসবুক আইডি বা পাসওয়ার্ড বা ইমেল হ্যাক করে বিভিন্ন সোর্সে এই বিভিন্ন ধরনের মেল পাঠিয়ে সে বা আমাদের যে ধরেন হোয়াটসঅ্যাপ কেউ হ্যাক করে আপনার আইডেন্টিটি দিয়েই সে আরেকজনের কাছে টাকা চাচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে আইডেন্টিটি থ্রেফট বলা হয়, অর্থাৎ আপনার আইডেন্টিটিকে ইউজ করে আরেকজন একটা খারাপ কাজ করতেছে এটাকে। আর র্যানসমওয়্যার অ্যাটাক যেটা, সেটা হচ্ছে বর্তমানে খুবই আলোচিত, সেটা হচ্ছে পুরো একটা কম্পিউটার সিস্টেমকে সে র্যানসমওয়্যার অ্যাটাক করার সাথে সাথে সব ডাটাগুলোকে সে এনক্রিপ্ট করে ফেলে। তো এনক্রিপ্ট করলে কি, ইউজার যখন ঢুকে তখন তার সিস্টেমে প্রবেশ করতে পারে না, কোনো কিছুই বুঝতে পারে না, এবং সরাসরি তারা কিন্তু এই যে বিটকয়েনে এখান থেকে মুক্তিপণ দাবি করে আর কি, টাকা আদায় করার চেষ্টা করে, এবং যতক্ষণ পর্যন্ত টাকা দেওয়া হয় না ততক্ষণ পর্যন্ত এই সিস্টেমটা আর কেউ এখানে লগ ইন করতে পুনরুদ্ধারও করতে পারে না কোনো ডাটাই পরবর্তীতে, অর্থাৎ এই সিস্টেমটা ফুললি
এই যে রিসেট করা ছাড়া আর কোনো উপায় থাকে না। তো সেক্ষেত্রে আমাদের কনফিডেন্সিয়াল তথ্য থাকে ধরেন ব্যাংকে, তো ব্যাংকে যদি র্যানসমওয়্যার অ্যাটাক হয় তাহলে সব ডাটাগুলাই কিন্তু তারা এনক্রিপ্ট করে ফেলে, অর্থাৎ কোনো তথ্যই আর নেবে না। সেজন্য দেখবেন ডাটা কিন্তু পিরিয়ডিক্যালি বিভিন্ন সময় পর পর নির্দিষ্ট সময়ভাবে ব্যাকআপ করে রাখা হয়, যাতে করে র্যানসমওয়্যার অ্যাটাক করলেও কিন্তু, তারপরেও র্যানসমওয়্যার অ্যাটাক হইলেও কিন্তু সেটা কি করতে হয়, তাদেরকে এটা টাকা পে করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। অর্থাৎ সিস্টেমে আর কেউ লগ ইনই করতে পারবে না, সিস্টেমের কোনো ডাটা উদ্ধারই করতে পারবে না। এটা হচ্ছে মূলত র্যানসমওয়্যার অ্যাটাক বলা হয়। তো র্যানসমওয়্যার অ্যাটাক হইলেই সিস্টেম এমনভাবে কম্প্রোমাইজ হয় যে এই সিস্টেমে আর অরিজিনাল যে ইউজার সে প্রবেশও করতে পারে না এবং সে কোনো ডাটার অর্থ বুঝতে পারে না, কারণ ডাটাকে সে এনক্রিপ্ট করে ফেলে। তো এই যে এই কয়েকটা অ্যাটাক সম্পর্কে জানলাম, তো এই ক্ষেত্রে আমাদের যে বললাম ওয়েব বেস আর সিস্টেম বেস অ্যাটাক, তো র্যানসমওয়্যার মূলত হচ্ছে একটা ওয়েব বেস অ্যাটাক, ফিশিংও হচ্ছে ওয়েব বেস অ্যাটাক, আর এখানে অন্যান্য অ্যাটাক গুলো হচ্ছে ওয়েব বেস মূলত। তো সেক্ষেত্রে আমাদের এই যে বিভিন্ন অ্যাটাক সম্পর্কে আরো অনেক অ্যাটাক আছে, সেগুলো সম্পর্কে সবার ধারণা থাকা উচিত। যে ডস অ্যাটাক আছে, আরো বিভিন্ন ধরনের ম্যান ইন মিডল অ্যাটাক বলতে পারি, ডিকশনারি অ্যাটাক, অনেক ধরনের অ্যাটাক আছে। তো এখানে মূলত আমাদের প্রশ্নের সাথে যেগুলো সঙ্গতিপূর্ণ বা প্রশ্নের অপশনের সাথে, সেগুলো নিয়ে মূলত আমরা আলোচনা করতেছি। তো এর পরবর্তীতে চলে আসি গিগাহার্টজ কিসের একক। তো গিগাহার্টজ আমরা যদি কম্পিউটার একটু দেখি, আমাদের সিপিইউ যে পারফরমেন্সটা সেটা কিন্তু এই যে গিগাহার্টজে কিন্তু হিসাব করা হয় সিপিইউ পারফরমেন্স, যে আমরা আম, আহ, যে আমাদের যে কম্পিউটারে যখন সিপিইউ পারফরমেন্স দেখি তার একক যেটা, সেটা এককটা হচ্ছে কিন্তু গিগাবাইট এককে রিপ্রেজেন্ট করা হয়। তো এখানে আমরা বলতে পারি গিগাহার্টজ হচ্ছে আমার প্রসেসরের গতি। ঠিক আছে, তো মেমোরির আকার তো আমরা জানি, মেমোরি বিভিন্ন মেগাবাইট, গিগাবাইট, তারপর হচ্ছে বিট বাইট এককে করা হয়। আর তথ্য স্থানান্তরের গতি, তার মানে সেটাকে আমরা ব্যান্ডউইথ, সেটাকে বলে বিপিএস। ব্যান্ডউইথকে বলে 2 Mbps, 5 Mbps স্পিড। ঠিক আছে, আর তথ্য উৎপাদনের পরিমাণ, তো সেখানে ওই যে বিট বাইট বা মেগাবাইট এই ধরনের হিসাব নিকাশ আছে। তো আমরা মূলত গিগাহার্টজ হচ্ছে সিপিইউর জন্যই আমরা মূলত ওই যে প্রসেসরের গতি নির্দেশ করা হয়। পিক্সেল, পিক্সেল কি? পিক্সেল হচ্ছে মূলত হচ্ছে একটা ছবি, ছবি আমরা বলি একটা ছবি এই যে 1920 বাই 1080 রেজুলেশনের একটা পিক্সেল ছবি আছে, সেখানে কত পিক্সেল, অর্থাৎ ছবির ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল। অর্থাৎ ছবির ক্ষুদ্রতম একক পিক্সেল, তাহলে পিক্সেল হচ্ছে আমার পিকচার এলিমেন্ট বলতে পারি, অর্থাৎ ছবির ক্ষুদ্রতম উপাদান। তো 1 পিক্সেল মানে কি, অর্থাৎ এই যে পুরা ছবিটাকে লক্ষ লক্ষ কোটি কোটি পয়েন্টে ভাগ করা হয়, প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে এক একটা পিক্সেল। যেমন এই যে শুধু এই যে আহ, চোখটাকে যদি আমি এই যে এখানে ডিভাইড করি, এখানে যদি আরো অ্যানালাইজ করি, তাহলে সেখান থেকে এই যে অংশটা, এই যে এই অংশটাকে, এটাকে একটা আমরা পিক্সেল বলতে পারি। তো এক্ষেত্রে একটু যদি আমরা একটু উদাহরণ দেখি, যে এখানে 1920 বাই 1080 রেজুলেশন মানে হচ্ছে এটার ওয়াইড হচ্ছে 1920, আর আর হাইট হচ্ছে 1080। তো যদি গুণ করি ঠিক এত পিক্সেল, কিন্তু পুরো স্ক্রিনে মোট কত সংখ্যক পিক্সেল আছে, তার মানে এতগুলো পিক্সেল মানে এতগুলো ছোট ছোট ডট দিয়েই কিন্তু এই ইমেজটা কি হয়েছে, তৈরি হয়েছে এখানে। তো সেক্ষেত্রে পিক্সেল হচ্ছে ছবির জন্য মূলত ব্যবহার করা হয়, ছবির ক্ষুদ্রতম একক। তো স্মার্টফোনে জিপিএস ব্যবহার করা, ব্যবহারের জন্য কোনটি প্রয়োজন? তো জিপিএস ট্র্যাকিং এর জন্য আমরা জানি এই যে সমুদ্রের জাহাজ বলতে পারি, আকাশের উড়োজাহাজ বলতে পারি, আর চলাচল রত বা ট্রাভেলিং কোনো আহ, ব্যক্তি বা কোনো বস্তুকে যদি ট্র্যাক করতে চায়, তাহলে আমাদের অবশ্যই স্যাটেলাইট সিগন্যালটা লাগবে। কারণ আমরা তো মোবাইল নেটওয়ার্ক ভৌগোলিকভাবে আমার এলাকাতেই আছে, কিন্তু আমি যদি এখন একটা বিমান অথবা একটা জাহাজকে ট্র্যাক করতে চাই, তাহলে কিন্তু আমার জিপিএস লাগবে। তো মোবাইল ফোনই মূলত, মোবাইল ফোনও একই অবস্থা, যে জিপিএস ব্যবহারের জন্য অবশ্যই স্যাটেলাইট সিগন্যালটা প্রয়োজন। তো স্যাটেলাইটের মাধ্যমে আমরা জিপিএস ট্র্যাকিং বা লোকেশন ট্র্যাকিং করতে পারি। লজিক সার্কিট নয়, লজিক সার্কিট নয়, তো এখানে হচ্ছে একটাকে আমরা বলবো কম্বিনেশনাল সার্কিট বা ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি, আর হচ্ছে সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট বলি। সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট মানে এই যে এই যে সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট গুলাতে যে ইনপুট গুলা দেওয়া হয়, সে ইনপুটের উপর, প্রিভিয়াস ইনপুটের উপর ডিপেন্ড করে তার আউটপুটটা কিন্তু ডিপেন্ড করে প্রিভিয়াস ইনপুটের উপর।
তো সেক্ষেত্রে আমাদের প্রিভিয়াস ইনপুট যেগুলা দিচ্ছি সেই প্রিভিয়াস ইনপুটের উপরে কিন্তু ডিপেন্ড করেই আমার আউটপুট জেনারেট হয়। সেক্ষেত্রে আমরা যেটা বলতেছি যে এই যে ডিকোডার সার্কিট, তারপর হচ্ছে মাল্টিপ্লেক্সার সার্কিট, ন্যান্ড গেট সার্কিট, তো এগুলো হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট বা মানে অনেকগুলো আইসি দ্বারা তৈরি হয়। আর রেজিস্টার আমরা বলতে পারি যে এই যে রেজিস্টার, তারপর হচ্ছে কাউন্টার, ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে মূলত ডাটা স্টোরেজের জন্য ব্যবহার করা হয়। সেক্ষেত্রে প্রিভিয়াস ডাটাটার উপর ডিপেন্ড করে কিন্তু তারা এই যে আউটপুট জেনারেট। আর এই সকল সার্কিট ডিকোডার, মাল্টিপ্লেক্সার আর এনকোডারের ক্ষেত্রে কিন্তু এই যে বর্তমান যে ইনপুটটা তার উপর ভিত্তি করে, অর্থাৎ এটা হচ্ছে কন্ডিশনাল সার্কিট, অর্থাৎ ইনপুট বর্তমান ইনপুটের উপর ভিত্তি করে ইনস্ট্যান্ট আউটপুট জেনারেট করে বা প্রসেসিং করতে পারে। আর কিন্তু প্রিভিয়াস ইনপুটের উপর ভিত্তি করে যেহেতু ডাটা স্টোর করে রাখে, সে স্টোরেজের কাজে মূলত রেজিস্টার ব্যবহার করা হয়। তো কম্বিনেশনাল লজিক সার্কিট মানে হচ্ছে আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট। তাহলে যে আমরা বলতে পারি যে বিভিন্ন ধরনের লজিক সার্কিট, এন্ড গেট, অর গেট, তারপর হচ্ছে নট গেট সার্কিট বা ইনভার্টার সার্কিট, তারপর হচ্ছে ন্যান্ড, নর, এক্সর, এক্সনর, এরপরে আছে আমার এনকোডার, এনকোডার, ডিকোডার, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, এগুলো সবগুলোই হচ্ছে আমার হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিট বা ইন্টিগ্রেটেড সার্কিট। আর রেজিস্টার, কাউন্টার, তার মধ্যে যে শিফট রেজিস্টার আছে, তারপর হচ্ছে প্যারালাল লোড রেজিস্টার আছে, তারপর কাউন্টারের মধ্যে সিনক্রোনাস কাউন্টার, সিনক্রোনাস কাউন্টার, অনেক ধরনের কাউন্টার আছে। এগুলো হচ্ছে মূলত সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। মনে রাখবো, সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট, কম্বিনেশনাল লজিক সার্কিট। তো কম্বিনেশনাল লজিক সার্কিট, তাহলে সেক্ষেত্রে আমার এখান থেকে রেজিস্টার হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিট নয়। কম্পিউটার সিস্টেমের ট্রোজান কি? তো আমরা আজকে একটা প্রশ্ন অলরেডি আলোচনা করছি কিছুক্ষণ আগে, ট্রোজান। তো ট্রোজান হচ্ছে একটা ম্যালওয়্যার। তো ম্যালওয়্যার কি? ম্যালওয়্যার মানে হচ্ছে ভাইরাস, ওয়ার্ম এবং হচ্ছে ট্রোজান এগুলা। তো ভাইরাস কি, ওয়ার্ম গুলা কি কি হইতে পারে, ট্রোজানের মতো আরো কি কি ম্যালওয়্যার থাকতে পারে, সেটা হয়তো পরবর্তীতে আমরা সাইবার সিকিউরিটি বা সাইবার অ্যাটাকের যে ক্লাসগুলো আছে সেগুলাতে, ভিডিওগুলোতে আশা করি পাবো, বা এক্সিস্টিং যে ভিডিও আছে সেই ভিডিও থেকে আমরা দেখে নিতে পারি। তো এক্ষেত্রে আমাদের হচ্ছে আমরা যেটাকে বলবো এটা হচ্ছে একটা ম্যালওয়্যার, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না এটা একটা, আর প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমও না, চুরি প্রতিরোধক সফটওয়্যার। ট্রোজান হচ্ছে একটা, মূলত হচ্ছে একটা ম্যালওয়্যার, মিলিশিয়াস সফটওয়্যার বলে ম্যালওয়্যার। মূলত আমরা যখন কোনো অ্যাড গুলা যখন ক্লিক করি, তো অ্যাড ক্লিক করে বিভিন্ন ধরনের অ্যাড আসে আমাদের কাছে, অথবা অনাকাঙ্ক্ষিত কোনো মেইল আসলে সেই মেইলে যদি কোনো ধরনের এমন একটা লিংক আছে সেটাতে ক্লিক করলাম বা অ্যাডে ক্লিক করলাম, সহজ কথা যদি, তো অ্যাডটা যখন আমরা ক্লিক করি তখন দেখা যাচ্ছে যে ক্ষতিকারক কিছু প্রোগ্রাম আমাদের মোবাইল বা কম্পিউটার ডিভাইসে ইনস্টল হয়ে যায়, এবং ইনস্টল হয়ে গিয়ে সেটা পরবর্তীতে হ্যাকারদের জন্য বা সাইবার অ্যাটাকার যারা আছে তাদের জন্য ব্যাকডোর হিসেবে কাজ করে, বা আমাদের একটা পথ তৈরি করে দেয় যে অ্যাটাকার আমার সিস্টেমে ঢুকার জন্য। তো সেটাকে আমরা মূলত ট্রোজান বলতে পারি, ট্রোজান হর্স বলতে পারি। তো এগুলোই ছিল মূলত আমাদের 50তম বিসিএস এ যে আইসিটি অংশ হতে বা কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অংশ হতে যে প্রশ্নগুলো আসছে তার আলোচনা। তো আমরা পরবর্তীতে নতুন কোনো প্রশ্ন আসলে পুনরায় বিশ্লেষণমূলক এই আলোচনা করার চেষ্টা করব। তো সবাই সাথে থাকবেন, ধন্যবাদ সবাইকে।